নমস্কার, আমি অর্ণব। আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি নতুন গল্প। আমি যতদূর জানি, লেখকরা অন্যান্য সাহিত্যপ্রেমীদের সঙ্গেও পছন্দ করেন। তাদের করা প্রশংসা হোক বা বিরূপ সমালোচনা, সবই তাদের কাছে গুরুত্ব লাভ করে, কারণ তারা বিশ্বাস করেন অপরদিকের মানুষটি বিষয়টি বোঝেন, একেবারে না জেনে বাতাসে মন্তব্য ছুড়ে দিচ্ছেন না। আশা করা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও তাঁর জীবনে পরিচিত হয়েছেন আরও অনেক সাহিত্যকর্মীর সঙ্গে। তাদের মধ্যে কারোর নামে লেখকের মতোই জয়ধ্বনি উঠেছে, আবার কেউ বিভিন্ন কারণে খ্যাতির মুখ দেখতে পাননি কখনো, পরিবর্তে অনেক হাসি ঠাট্টার পাত্র হয়েছেন। চলার পথে জীবনের নৌকা ঠেকে যাওয়া মানুষের গল্প বিভূতিভূষণের কলমে উঠে এসেছে বারংবার, আর সেই দলে আছেন সেই লেখক বা কবিরা যাদের লেখা পাঠের অযোগ্য ছিল না, শুধু তাদের ভাগ্য তাদের পাশে দাঁড়ায়নি কখনো। আজ তেমনই একজন কবির গল্প রইল মরমী লেখকের কলমে। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কবি কুণ্ডু মশাই। আজ থেকে 10 বৎসর পূর্বে এ ঘটনার প্রথম আরম্ভ। আমি খুব আশ্চর্য হয়েছি বলেই এ গল্প লিখতে বসেছি। পুজোর সময় মোটামুটি প্রত্যেক লেখকের কাছে এই সম্পাদকের তাগিদ চায়, মশাই গল্প দেবেন একটা, যত সত্তর হয়। এরা হলেন পেশাদার গল্প লেখক ও ঔপন্যাসিক। হাতে পয়সা না পেলে এদের মন ভার হয়ে যায়, লেখনীয় বিরূপ হয়। গল্প আছে, টাকাটা পাঠিয়ে দেবেন। কেনই বা বলবেন না, লেখকদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। খুব বড় একটা সাহিত্য সভায় বসে কথাটা মনে হয়েছিল। পত্রপুষ্প শোভিত তরুণদার মস্ত বড় মণ্ডপ, বহু বিশিষ্ট লেখক ও সাহিত্যামোদী জনগণের সমাগম, আদর আপ্যায়নও যথেষ্ট। পল্লীগ্রামের অজ্ঞাতনামা কত কবিযশ প্রার্থী হতভাগ্যদের সঙ্গে আমার কতবার পরিচয় ঘটেছে, কোনো সাহিত্য সভায় তাদের কোনোদিন স্থান হয়নি। অথচ তাদের মধ্যে প্রকৃত কবি মন, কল্পনার উদার প্রসার, ছন্দের বা কোনো শব্দের সৌন্দর্য সম্বন্ধে জ্ঞান নিতান্ত দুর্লভ নয়। কিন্তু তাদের নেই কি তাও আমি জানি। তাদের মধ্যে নেই বর্তমানের উপযোগী বিষয় নির্বাচনের ক্ষমতা। তাদের দৃষ্টি 1290 সালের বাংলায় পড়ে আছে আজও। ভারতচন্দ্র রায়গুণাকরের দাশরথী রায়ের প্রভাব তারা আজও কাটিয়ে উঠতে পারেনি। সেবার গরমের ছুটিতে দেশে আছি, রাত প্রায় 11টা বাজে। বিছানায় ঝটফট করার পরে একটু নিদ্রাকর্ষণ হয়েছে মাত্র। আছেন নাকি শ্যামবাবু? এত রাত্রে অপরিচিত সুরে কে ডাকে বুঝতে না পেরে বাইরে এসে বললাম, কোথা থেকে আসছেন? অন্ধকার রাত, দেখলাম আগন্তুক বিনা আলোয় এসেছে যেখান থেকেই আসুক। লণ্ঠন জেলে বাইরে আবার গিয়ে আগন্তুকের চেহারা ভালো করে দেখলাম। বৃদ্ধ লোক, 60-এর কাছাকাছি বয়স, গায়ে আধময়লা পিরান, পায়ে ক্যাম্বিসের জুতো, বগলে একতারা বই আর কাগজ। আগন্তুক বলল, আমায় চিনতে পারলেন না? আমাকে সবাই কুণ্ডু মশাই বলে জানে। বসাকদের কাপড়ের গুদমে কাজ করি বল্লভপুরের বাজারে। তা আপনারা তো দেশে ঘরে থাকেন না, গরমের ছুটির পরই চলে যাবেন, চিনবেনই বা কি করে? কথাটা সত্যি, দেশে থাকলে চিনতাম বই কি, দেশেরই লোক যখন। বললাম, তা কি জন্য আসা হয়েছে? আপনি একজন রাইটার লোক, আমার লেখা কবিতা কিছু আপনাকে আজ শোনাতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন, সে তো বেশ কথা, দাঁড়ান একটা কিছু পাতি। দস্তুর মতো অবাক হয়ে গেলাম। বল্লভপুরের বাজার এখান থেকে 2 মাইলের সামান্য কিছু বেশি। এত রাত্রে নিছক কবিতা শোনাতে লোকটা কষ্ট করে এত দূর এসেছে? না, এমন ব্যাপার যে দেখিনি আদৌ, এ কথা বললে ভুল হবে। জীবনে বার কয়েকে প্রকৃতির মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটেছে এবং আমি এদের ভালোবাসি। এরা সরস্বতীর নিঃস্বার্থ সেবক। এরা যশ পায় না, অর্থ তো পাই না, লেখার নেশায় লিখে যায়, যশের পরিবর্তে পায় অল্প শিক্ষিত জনসাধারণের ব্যঙ্গ বিদ্রুপ। তবু মদ ধরলে যেমন ছাড়া কঠিন হয়, তেমনি কঠিন হয়ে পড়ে লেখার বাতিক একবার ঢুকলে তাকে তাড়ানো। এসবই আমি জানি। বললাম যে এ ধরনের লোক এর আগেও আমি দেখেছি, সুতরাং একেও যত্ন করে বসালাম। বাড়িতে থাকি আমি একা, দ্বিতীয় প্রাণী বলতে কেউ নেই।
নতুবা একটু চা খাওয়ালে দেখতে ভালো। কুণ্ডুমশাই তার দপ্তর খুলে 3খানা মোটা খাতা বার করে পড়ে যেতে লাগলেন, অবিরাম একটানা। এসব দলের লোকেরা তাই করে থাকে, আমি কতবার কত জায়গায় দেখেছি। মাঝে মাঝে আমার মুখের দিকে চেয়ে বলছিলেন, কেমন লাগছে শ্যামবাবু? চমৎকার। আপনারা হলেন রাইটার লোক, আপনাদের ভালো তো লাগবেই। তারপরে শুনুন এটা, সুভদ্রা হরণ। পড়ে যান পড়ে যান। এক টানা চলেছে আবৃত্তির স্রোত। রাত 12টা বেজে গেল। কুণ্ডুমশাই নাকের চশমা নামিয়ে আমার মুখের দিকে হাসি হাসি মুখে চেয়ে বললেন, কেমন? অর্থাৎ আপনার ভালো লাগতেই হবে, উপায় নেই। পুনরায় বললাম, চমৎকার। এসব স্থলে এরকম জবাবই দিতে হয়, দেওয়াই নিয়ম, অভিজ্ঞতা থেকে আমি জানি। আচ্ছা আচ্ছা, এটা শুনুন, বান রাজার প্রতি উষা। পুরাণ ভালো পড়া নেই। বললাম, বান রাজাকে? আমার মুখের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে কুণ্ডুমশাই বললেন, বান রাজার কথা জানেন না? বান রাজার মেয়ে উষা, দৈত্যরাজ বান। বাল্যকালে দৃষ্ট উষা হরণ নামে একটি যাত্রার অভিনয় অস্পষ্টভাবে মনে পড়ল। বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই যে যুদ্ধ হলো, ওই অনিরুদ্ধ উষা হরণ বোধ হয়। আমার পৌরাণিক জ্ঞানের অবস্থা বোধহয় কুণ্ডুমশাইয়ের মুখে ক্ষীণ হাসির রেখা সৃষ্টি করল। তিনি আবার পড়ে যেতে লাগলেন। 12:30, 1:45। 3-4টি কবিতা ইতিমধ্যে শেষ হয়ে গেলে কুণ্ডুমশাই এবার উঠবার জোগাড় করবেন বলে মনে হলো। আমার দিকে চেয়ে বললেন, দোকানের কাজ করি সারাদিন, ফুরসত পাইনে। আপনারা কলকাতায় থাকেন, রাইটার লোক, আপনাদের শোনাতে পারলে মনটা তৃপ্ত হয়। আর কাকে শোনাবো বলুন, সবই মুখ্যুর দল। আপনি বুঝি কাপড়ের দোকানে কাজ করেন? হ্যাঁ, খাতাপত্তর লিখি। রাত 10টার সময় ছুটি পেয়ে আহারদি সেরে তবে আপনার কাছে আসছি। একটু শুনিয়ে মনটা ভালো হলো। কতদিন ধরে লিখছেন? বাল্যকাল থেকে। পাঠশালায় যখন পড়ি, হাতের লেখার খাতায় কবিতা লিখতাম। খুড়ু মশাইয়ের কত বেদ খেতে হয়েছে সেজন্য মশাই, এখনো তাই। কেউ বোঝে না জানেন। দোকানে যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমাকে খুব মানে, ভয় করে চলে, ভাবে কবিতা লেখে মস্ত পণ্ডিত। যা লিখি তাই ভালো বলে, কিন্তু আমার তাতে তৃপ্তি নেই। যত গণ্ডমূর্খের দল, ভালো বললেই বা কি আর মন্দ বললেই বা কি। ইতরতা পশতানি যথেচ্ছয়া বিতরতানি সহে চতুরানন অরসিকেশু রহস্য নিবেদনং সরসী মালিখো মালিখো মালিখো। আমার হয়েছে ভাগ্যে প্রত্যেক দিন মশাই ওদের সঙ্গে কারবার, আরসিক নিয়ে রসের কারবার। আমার আর ভালো লাগে মশাই, আপনি বলুন দেখি। আপনি রবি ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি মশাই, রবি ঠাকুর মস্ত বড় কবি। কোথায় যেন বাড়ি, যশোর না বীরভূম। কোনো কবিতা পড়েছেন তার? আগে না। কুণ্ডুমশাই বিদায় নিয়ে উঠলেন রাত 1টার সময়। এরপর আমার ছুটি ফুরিয়ে গেল। কলকাতায় কর্মকোলাহলের মধ্যে কুণ্ডুমশাইয়ের কথা ভুলেই গেলাম একরকম। বড়দিনের ছুটিতে 2 দিনের জন্য বাড়ি গিয়ে আবার তার সঙ্গে দেখা। তিনি যে দোকানে কাজ করেন সেই দোকানের মালিক ও অঞ্চলের একজন বিশিষ্ট ধনী, জাতিতে তাঁতি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। তবে লেখাপড়া কিছু তেমন জানেন না। লোকটি সজ্জন, রায় সাহেব খেতাব পেয়েছেন। রায় সাহেবের বাড়ি কি একটা কাজ উপলক্ষে আমিও নিমন্ত্রিত। সেখানেই কুণ্ডুমশাইয়ের সঙ্গে আমার পুনরায় সাক্ষাৎ। নিমন্ত্রিত ব্যক্তিদের পান বিড়ি বিতরণে তাকে ব্যস্ত দেখা গেল। আমি একবার বললাম, কি কুণ্ডুমশাই, ভালো তো? আমার দিকে চেয়ে তিনি একবার হাসলেন মাত্র। ব্যস্ত বলে আমার সঙ্গে কথা কইবার সুযোগ তার তখন হলো না। রায় সাহেব হেঁকে বললেন, কুণ্ডুমশাই, চা দেওয়া হয়েছে কিনা সকলকে দেখুন একবার বাইরে গিয়ে। আহারদির পর দেখি সদর দরজায় কুণ্ডুমশাই দাঁড়িয়ে। বললেন, কাল বাড়ি থাকবেন? হ্যাঁ থাকবো। কাল যাব একবার তাহলে আপনার কাছে। আরে নিশ্চয়ই আসবেন। লেখাটেখা আছে নাকি কিছু? অনেক লিখে ফেলেছি, তারপর শোনাবো। কিন্তু বিশেষ কার্য উপলক্ষে তারপর দিনই আমাকে চলে যেতে হলো অন্যত্র।
কুণ্ডু মশাইয়ের কবিতা শোনবার সুযোগ সেবার আর আমার হয়নি। 1 বছর পরে আবার দেশে গিয়েছি। বর্ষাকাল, পথঘাটে 1 হাঁটু জল কাদা। বল্লভপুর ছাড়িয়ে নদীর ধারে বাপলাতলায় দেখি কে যেন বসে মাছ ধরছে। আমি রাস্তা থেকে এই পাড়াগাঁয়ের ধরনে জিজ্ঞেস করলাম, কি মাছ হলো? লোকটা আমার থেকে পিছন ফিরে চাইতেই দেখি কুণ্ডু মশাই। আরে কুণ্ডু মশাই, মাছ ধরতে এসেছেন নাকি? ভালো সব? কুণ্ডু মশাই আমায় দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যুক্ত করে বললেন, প্রাত প্রণাম, এই আসছেন বুঝি? কি মাছ পেলেন? আগে মাছ ধরছিলে তো, এই এমনি একটু বসে, মানে একটু আধটু লিখছি আর কি। কৌতূহল হওয়াতে রাস্তা ছেড়ে এগিয়ে গিয়ে দেখি কুণ্ডু মশাই ভিজে ঘাসের ওপর কাঁচা ডালপালা ভেঙে পেতে বসেছিলেন। পাশেই একখানা মোটা পুরনো রোকর কি খতিয়ানের খাতা, একটা স্বরের কলম আর পাঠশালার ছেলেদের মতো ধরি বাঁধা দোয়াত, যাতে সেটি ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়। একখানা মশিলিপ্ত কাগজ মাটির ঠেলা চাপা এক পাশে। বাহ, এই যে কবিকুঞ্জ বানিয়ে তুলেছেন দেখছি। আজ আর দোকানে যেতে ভালো লাগলো না। অনেকদিন বর্ষার পর আজ একটু রোদের মুখ দেখা গিয়েছিল, এখন আবার মেঘ করেছে। বলি যাই, নদীর ধারে বসে লেখার নেশা মাথায় একবার চাপলে। একটু শোনান না কুণ্ডু মশাই, না শুনে কিন্তু আমি যাব না। কুণ্ডু মশাইয়ের কবিতার খাতা একখানা প্রাচীন খতিয়ান, খানিকটা পড়ে শোনালেন। কয়েক লাইন মনে আছে। যদুকুলবধূ চতুরঙ্গিনী সহায়ে কৃষ্ণতুল্য সুভদ্রারে সারথি করিয়া আরোহিয়া কপিধ্বজে অর্জুন সমান গান্ডীব কোদণ্ড ধরি উতরিব রণে। শিখণ্ড আমার জ্যেষ্ঠ, তারে নারী ভাবি, ধরে না ধনুক ভীষ্ম, ভূমণ্ডল অকৌরব করিবে দ্রৌপদী। মজা নদীর পাড়ে বিকেলে বসে বেশ ভালোই লাগলো। বললাম, চমৎকার, আপনার শব্দ সাজাবার ক্ষমতা, ধ্বনির জ্ঞান সবই চমৎকার। দ্রৌপদী যুদ্ধযাত্রা করতে চাইছেন বুঝি? কুণ্ডু মশাই হেসে বললেন, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় বলুন তো? মাথা চুলকে বললাম, তা কই, তা তো ঠিক বুঝতে পারছি নে। কুণ্ডু মশাই আমার উত্তরের দিকে কান না দিয়ে বললেন, শুনে যান আর একটু। শত তীক্ষ্ণ স্বর মম কর মুক্ত, যবে উঠিবে উড়িবে গৃধ্র প্রঙ্ক্তি সমবমে শোণিত পিপাসু, দেখিবে কি করিয়া করে ব্রত রক্ষা তার দেবব্রত। রণচণ্ডী শিখণ্ডী ভগিনী, অখণ্ডলে রক্ষিলেও ছাড়িবে না তারে। হাসি হাসি মুখে বললেন, কেমন? হে আর বলতে, আমার খুবই সৌভাগ্য যে আজ কবির মুখে কি ঝংকার। কুণ্ডু মশাই বিনয়ে কাঁচুমাচু হয়ে বললেন, অমন বলবেন না, আপনারা রাইটার লোক। ভাষার ওপর সমান অধিকার সব লেখকের থাকে না, আপনার তা আছে কুণ্ডু মশাই। আর আপনি একজন সত্যিকার কবি, নয়তো পালিয়ে এসে এই নদীর ধারে বসে আপন মনে। কুণ্ডু মশাই পাশের একটা থেলো হুঁকোয় তামাক সাজছিলেন এতক্ষণ। আমায় বললেন, খান। না না, আপনি খান। হুঁকায় বেশ আরামে টান দিয়ে বৃদ্ধ এমন এক অদ্ভুত দৃষ্টিতে ওপরের দিকে চাইলেন, যেন জীবনের এক বড় আনন্দের সম্মুখীন হয়েছেন, অর্থাৎ খোলা হুঁকাটাতে টান দেওয়ার অবকাশ পেয়েছেন। বললেন, আমার মাথায় যখন লেখার নেশা চেপে যায়, তখন আর কিছুই ভালো লাগে না, পালিয়ে আসতেই হবে, একটু ফাঁকা নির্জন জায়গা খুঁজতেই হবে। আপনার বাসাও তো নির্জন, আপনি তো একাই থাকেন শুনেছি। মোটেই না, কাপড়ের গদি 7 জন কর্মচারী সব এক ঘরে থাকি, সব কজন সমান গোলমাল করে, সেখানে বসে লেখা। কাল আসবেন দয়া করে, একবার দেখবেন। পরদিনই কুণ্ডু মশাইয়ের বাসায় গেলাম। কুণ্ডু মশাই এক বর্ণ অতিরঞ্জিত বলেননি। বসাকদের কাপড়ের গদির পেছনে অতি অন্ধকার, প্রায় জানালাবিহীন নাতিক্ষুদ্র একটি ঘরে 4খানি সরু সরু তক্তপোষ পাতা। প্রত্যেক তক্তপোষে কাপড়ের গাঁট বাঁধা চট আগে পেতে, তার উপরে অতি মলিন শয্যা বিস্তৃত। বালিশগুলো থেকে চিমটি কাটলে তেল আর ময়লা ওঠে। ঘরে আড়াআড়ি অনেকগুলো দড়ি টাঙানো, তাতে ময়লা ও আধ ময়লা লুঙ্গি, নাহাতি কাপড়, সেলাই করা পুরনো কাপড় ছড়িয়ে দেওয়া।
একটা তক্তপোষের তলায় একটা কেরোসিনের কাঠের বাক্সের ওপর একজোড়া নতুন বাদামি রঙের ফিতে আটা জুতো সযত্নে তোলা, দেওয়ালে পেরেক দিয়ে আটা বিবর্ণ পুরনো খবরের কাগজ, তার উপরে কাঠের ছোট আলনায় দু একটা ছিটের কফাটা কমিজ, কোনোটায় কুষ্টিয়ার ছিটের একটা আলোয়ান। সমস্ত ঘরটা স্থূলত্ব, নোংরামি, কুশ্রিতা, রুচিহীনতার একখানি সুস্পষ্ট ছবি বলা যায়। একপাশে তক্তপোষে জনচারিক লোক বসে তাস খেলছে, কারোর গা খোলা, কারোর গায়ে আধ ময়লা গেঞ্জি। আমার প্রশ্নের উত্তরে একজন বললে, কুণ্ডুমশাই গদি থেকে ফেরেননি। একজন কুণ্ডুমশাইয়ের খাটখানা আমায় দেখিয়ে দিলেন। তার বালিশ ততোধিক ময়লা, উপরন্তু একটা ফুটো দিয়ে তুলো বেরিয়ে আসছে। কিছুক্ষণ বসবার পরে তাস খেলোয়াড়দের হর্ষধ্বনি ও চিৎকার আমার নিকট অসহ্য মনে হওয়ায় একটু বাইরে যাব ভাবছি। এমন সময় কুণ্ডুমশাই ঘরে ঢুকলেন। ওদিকে খেলোয়াড়দের একজন বলে উঠল, ও দাদু, তোমার ইলিশ মাছ সব কানু খেয়ে নিল, এই দেখো। বক্তা মুখে পুড়ে দেওয়ার অভিনয় করে ব্যাপারটা বোঝালো। আরেকজন বললে, আরে এত দেরি হলো কেন? বাবুর হাতে নাগানি চোবানি খেয়েছো, কেমন বলো? আমার দিকে চেয়ে কুণ্ডুমশাই বললেন, আরে আপনি যে এখানে আসবেন তা আমি ভাবিনি। বসুন, দুটো খেয়ে আসি, এই ছুটি পেলাম, বড্ড খিদে পেয়েছে। বেলা 2:30 উত্তীর্ণ প্রায়। ক্ষুধার্ত বৃদ্ধকে আমি একটু দেরি করতে দিলাম না, বললাম, যান যান, শিগগির যান, আহার করে আসুন আগে। কুণ্ডুমশাই চলে গেলে আমি তাস খেলুড়েদের উদ্দেশ্যে বললাম, এখানে খাওয়া হয় কোথায়? একজন বললে, এই তো এই ঘরের পরে উঠোন, তার ওদিকেই রান্নাঘর, গদির ঠাকুর আছে, সেই রাঁধে। কিরকম খাওয়ায়? সে কথা আর ওঠাবেন না দাদা। উড়সুনি ডালের জল, এই এতটুকু খয়রা মাছ কি টিংপুটির ঝোল, একটা লাল ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাঁ, ছে, মানুষের যোগ্যি নয়। একজন বলে উঠল, পরে পয়সা আর কি খেতে দেবে বলো, ওই যা পাচ্ছ তাই ঢের। কুণ্ডমশাই পরিতৃপ্তির সঙ্গেই আহার করে এলেন, তার মুখ দেখেই সে কথা বুঝতে পারা গেল। তারপর কাপড়ের কাঠ বাঁধা চটের ওপর শ্রান্ত দেহ প্রসারিত করে আমার দিকে চেয়ে বললেন, এখানে এসে বসুন। চলো না, দিঘির ধারে গিয়ে একটু বসা যাক। আজ ছুটি নেই, কলকাতা থেকে মহাজন আসবে এই ট্রেনে, হিসেব ঠিক করে দিতে বলেছেন বাবু। ও গোষ্ঠ, পাইকারি মালের ফিরিস্তিগুলো করে ফেল গিয়ে, বসে তাস পিরলে চলবে না। এমন সময় হঠাৎ হল্লা ও হাসি মন্ত্রমুগ্ধবৎ থেমে গেল। রায় সাহেব ঘনশ্যাম বসাকের স্থূল, চিক্কণ, সুখাদ্য পরিপুষ্ট দেহ দূরের কাছে দেখা যেতেই তাস খেলোয়াড়দের কজন এবং কুণ্ডুমশাই তড়াক করে চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রায় সাহেব বললেন, এত গোলমাল কিসের কুণ্ডুমশাই? ঘরের মধ্যে সকলের অবস্থা তখন হঠাৎ হেডমাস্টার ক্লাসে ঢুকলে কোলাহলরত স্কুলের ছাত্রদের যেমন অবস্থা হয় ঠিক তেমন। সবাই পাষাণ মূর্তির মতো একদম জমে গেল। আমাকে ঘরের মধ্যে দেখতে পেয়ে রায় সাহেব বললেন, আরে এই যে শ্যামবাবু, আপনি এখানে? একটু কুণ্ডুমশাইয়ের সঙ্গে দরকার ছিল। কুণ্ডুমশাইয়ের সঙ্গে আপনার বনবে ভালো। কুণ্ডুমশাই শুনেছি কবিতা লেখেন। লোকটা ভালোই জানেন, কিন্তু ওর মাথায় একটু পোকা আছে। থাকে থাকে ফট করে এক একদিন দেখি গদিতে নেই, কোথায় গেল? বসে নাকি কোথায় কবিতা লিখছে। আরে আমার গদির কাজ চলে কি করে বলুন তো? কবিতা লিখে তো আর পেট ভরবে না দাদা, কি বলেন আপনি? হ্যাঁ, তা বটে, তা বটে। রায় সাহেব কুণ্ডুমশাইয়ের দিকে চেয়ে বললেন, যাও সব গদিতে যাও, এখানে হল্লা করার জন্য তোমাদের রাখা হয়নি, আর কবিতা লেখার জন্যও নয়। যাও কুণ্ডুমশাই, মহাজনের দেনা পাওনার হিসেবটা বেলা 5টার মধ্যে ঠিক করে ফেলো গিয়ে, যাও সব। পরে ঘরের চারিদিকে অপ্রসন্ন দৃষ্টিতে চেয়ে বললেন, নিজেরা থাকে অথচ ঘরদোর বিছানাপত্র কি নোংরা করেই না রাখে। সতীশ, 10 গজা ফুলন শাড়ির একজোড়া কাল হিসেবের খাতায় ওঠেনি কেন? সতীশ নামধেয় লোকটি এতক্ষণ তাসের আড্ডায় সবচেয়ে বেশি চেঁচামেচি করছিল। সে যেন অতিরিক্ত বিস্ময়ে হঠাৎ কাঠ হয়ে বললে, সে কি বাবু, 10 গজা ফুলন শাড়ি কাল কে বিক্রি করলে? এই তো কুণ্ডুমশাই, আপনি জানেন? কুণ্ডুমশাই নিজের গা থেকে ঝেড়ে ফেলে বললেন, আমি কি জানি বাবু, আমি খতেন্দ্রকর নিয়ে আছি। তোমাদের খুচরো বিক্রির তবিলে কি না কি হয় আমি কি করে জানবো? রায় সাহেব বললেন, সব চোরের আড্ডা হয়েছে দেখছি, ভাত কাপড় দিয়ে আমি চোর পুষছি। আচ্ছা,
আজ ধরা বললে তাকে আমি জবাব দিয়ে দেবো, আর নয় 1 মাসের মাইনে কাটবো বলে রায় সাহেব চলে গেলেন। এই হলো কুণ্ডুমশাইয়ের প্রতিদিনের জীবন। এই অত্যন্ত স্থূল আবহাওয়ার মধ্যে একটা একটা কবি প্রাণ কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে তা আমার অভিজ্ঞতায় লেখা নেই। কুণ্ডুমশাইয়ের এ বয়সেও যে সজীবতা অত্যন্ত প্রত্যক্ষ ও পরিস্ফুট, ছাইপাশ আহারেও তার যে তৃপ্তি, এত হট্টগোল ও অপমানের মধ্যেও তার যে আনন্দ, এসবের জন্য সমস্ত লোকমাত্রই তাকে তাকে হিংসা না করে পারবে না। তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আর অনেক দিন হয়নি। এর প্রায় 5 বছর পরের কথা। অন্য এক জায়গায় কাজ করি বলে দেশে আসা ঘটেনি অনেক দিন। দেশের বাড়িঘর ভেঙে গিয়েছিল, মিস্ত্রি লাগিয়ে মেরামত করছি। এই যে শ্যামবাবু, প্রাত প্রণাম। চেয়ে দেখি কুণ্ডু মশাই আরো বৃদ্ধ হয়ে গিয়েছেন। মাথায় আর এক গাছা কাঁচা চুলও নেই, সেই পুরনো বেনিয়ান গায়ে। আরে কি ব্যাপার কুণ্ডু মশাই, ভালো আছেন? খবর কি আপনার? বাবু পাঠিয়ে দিলেন, আপনি বাড়ি করবেন, চুন সিমেন্ট নেবেন আমাদের নতুন আড়ত থেকে, দর সস্তা। ও কে, ঘনশ্যামবাবুরা চুনের আড়ত খুলেছেন বুঝি? চুন, সিমেন্ট, মগরার বালি। বেশ বেশ, বসুন আপনি। না না, বসবো না, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। কবিতা টবিতা লেখা হয় আর? আপনি আছেন তো এখন, আসবো একদিন বলে সামান্য কয়েক পা গিয়েই ফিরে এসে বললেন, ভালো কথা, পকেটেই আছে। আজ আপনার এখানে আসতে আসতে বটতলায় বসে লিখলাম কটা লাইন। প্রকৃতির কোলে শুয়ে সৌন্দর্যে ভাষায় আঁখি, স্বাদ হয় অনিমেষে শুধু যেন চেয়ে থাকি। নীরবে নিঝুমে সেথা কি যেন মুখের পরে, স্বপ্ন রেণু কিংবা মায়া নিয়ত ঝরিয়া পড়ে। পরমাণু নিভে যায় ভাঙিয়া জ্বরের কারা, কে তুমি ডাকিছ মোরে করিয়া পাগল পাড়া। কুণ্ডুমশাইকে কোলে তুলে নিয়ে নাচবার ইচ্ছা হলো। ব্রাহ্মণ না হলে পায়ে হাত দিয়ে পায়ের ধুলো নিতাম। বললাম, এই কটা লাইন এইমাত্র লিখলেন পথে আসতে আসতে? কুণ্ডুমশাই হেসে বললেন, বটতলার ছায়ায় বসে খানিকটা আগেই। আপনি ঘনশ্যামবাবুর দোকানে কাজ করেন বটে, কিন্তু আপনি সে জায়গার উপযুক্ত নন। কবিতায় আর্টের কোনো দরকার নেই। আপনার মনের আনন্দের অনুভূতিকে ধ্বনি ও ঝংকারের মধ্যে প্রকাশ করেছেন এবং সফল হয়েছেন, সেইটাই বড় কথা। আমি আপনার মনের সেই সময়ের অনুভূতিকে ওই কটা কথার মধ্যে দিয়ে নিজের মনে ধরতে পারছি, ওই হলো কবিতা। চুন কিনতে গিয়ে রায় সাহেবের দোকানে বসলাম খানিকটা। মস্ত বড় গদি, লোকজন খাটছে, নানারূপ ব্যবসাদারি শব্দ ও বোল উত্থিত হচ্ছে। 6-এর দাগ নিয়ে এসো, 2222 রোল 10 জোড়া, মিহি জরিপা চন্দননগরের, খতেনের আঠার পাতা ইত্যাদি। পাইকারি ক্রেতাদের বড় ভিড় লেগেছে, ঝমঝম টাকার শব্দ উঠছে। ওদিকে গদির একপাশে আনকোড়া টাটকা 10 টাকার নোট তারাবন্দি হচ্ছে। ঘনশ্যামবাবুকে একপাশে বসে থাকতে দেখে কাছে গেলাম। গত 5 বছরে রায় সাহেবের বয়স যেন 15 বছর বেড়েছে। আমায় বললেন, আসুন বসুন শ্যামবাবু, অনেক দিন দেখিনি। ভালো আছেন? ভালো কোথায়, আজ বছর অবধি ভুগছি নানান রোগে, আর এইবার বোধহয় চললাম। এই না না, সে কি কথা, আপনার আর এমন কি বয়স? আপনি জানেন না, 2,000 টাকা খরচ করেছি এই 1 বছরের মধ্যে, কিন্তু সারবার নামটি নেই, বেড়েই চলেছে। দোকানে আসি যাই, মনেও বল পাইনে, শরীরেও না। ডাক্তারের কথায় মাগুর মাছের ঝোল খাই কাঁচকলা আর পটল দিয়ে, আর একবেলা 2খানি সুজির রুটি। কোথাও চেঞ্জে যান না কেন? ব্যবসা ফেলে যেতে পারি নে, আবার নতুন চুন সিমেন্টের আড়ত খোলা হয়েছে, এসব আর কার ওপর দিয়ে। রায় সাহেবের কথা সুরে এবং মুখের চেহারায় একটা জিনিস বেশ সুস্পষ্ট হলো আমার কাছে। তার মনে আনন্দের অভাব এবং একটা ভয়ের ভাব। কথাবার্তার মধ্যে কণ্ঠের যে মিহি সুর ধ্বনিত হচ্ছে, তার সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যু ভয়, জড়িয়ে রয়েছে নৈরাশ্য আর মূঢ় অন্ধতা। এত ঐশ্বর্য থেকেও ভোগের কোনো তৃপ্তি নেই। যতক্ষণ আমি সেখানে বসেছিলাম, ঘনশ্যামবাবুর মুখে আমি আনন্দের রেখা খুঁজবার বহুবার ব্যর্থ চেষ্টা করেছি। আনন্দের পরিবর্তে বরং ভয়টা এত বেশি দেখেছি যে
লোকটার কাপুরুষতার উপরে আমার ঘৃণা জন্মেছে। এত টাকা থেকেও লোকটা যেন সত্যিকারের অসুখী। বাইবেলের সেই বাণী মনে পড়ল, মেন ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। জীবনের বড় পুঁজি নেই যেখানে, সেখানে শুধু টাকার পুঁজি মানুষকে অমৃতের পুত্রত্ব দান করে সাধ্য কি তার? তারও 4 বৎসর পরে এবারের কথা। বাড়িতে এসেছি 3-10 কি তারও বেশি। কাজের গোলমালে অন্য কোথাও যেতে পারিনি। কেবলমাত্র একদিন বল্লভপুরের বাজারে অতি অল্প সময়ের জন্য রায় সাহেবের গদিতে গিয়েছিলাম। কুণ্ডু মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল এই পর্যন্ত, কথাবার্তা বিশেষ কিছু হয়নি। একদিন সন্ধ্যাবেলায় বাড়িতে বসে আছি, একজন লোক এসে বলল, শ্যামবাবু এ বাড়িতে থাকেন? লোকটার খালি পা, হাতে লাঠি এবং হ্যারিকেন লণ্ঠন। কোথা থেকে আসছো? আগে বাবু প্রণাম হই, বল্লভপুরের আড়তের কুণ্ডু মশাই আপনাকে ডেকেছেন। তিনি বাঁচেন না, আপনাকে এক্ষুনি যেতে হবে। কুণ্ডু মশাই বাঁচেন না? কেন, কি হয়েছে তার? বাবু, তিনি আজ 7 দিন শয্যাগত, জ্বর কাশি। তা আমি তো ডাক্তার নই, আমি কেন যাব? তিনি সন্ধ্যে থেকে কেবল আপনার কথাই বলছেন। আমাকে বলে দিলেন যে করে হোক নিয়েই আসতে হবে তাকে। আমি একটু বিরক্ত না হয়ে পারলাম না। অনেক দিনের অদর্শনে কুণ্ডু মশাইয়ের ওপর পূর্বের আন্তরিকতা অনেকখানি চলে গিয়েছে। তবুও গেলাম। মুমূর্ষু বৃদ্ধের অনুরোধ এড়াতে পারলাম না। সেই আড়তের ঘরের সেই বিছানাতেই কুণ্ডু মশাই শুয়ে, মাথা শিয়রে কেবল একটা ছোকরা বসে আছে। ঘরের মধ্যে আর কেউ নেই। একটা লণ্ঠন আতনেবানো ভাবে চলছে ঘরের মেঝেতে। একটা বাটিতে আধবাটি জল বার্লি, গোটাগত কাগজি লেবুর খোসা লণ্ঠনের পাশে। কুণ্ডু মশাই বোধ হয় ঘুমুচ্ছিলেন কিংবা অর্ধচেতনভাবে শুয়েছিলেন। ছেলেটি ডাকলে, ও দাদু, দাদু, বাবু এসেছেন। কুণ্ডু মশাই চমকে উঠে বললেন, এই যে বাবু এসেছেন। ততক্ষণে আমি গিয়ে সামনে দাঁড়িয়েছি। কুণ্ডু মশাই হাতের ইঙ্গিতে আমায় বসতে বললেন। আমি বিছানার একপাশেই বসে বললাম, কি হয়েছে কুণ্ডু মশাই, জ্বর নাকি? প্রায় 1 মিনিট কুণ্ডু মশাইয়ের কাছ থেকে কোনো উত্তর পেলাম না। তারপর ক্ষীণ স্বরে বললেন, আর কি, চললাম এবার শ্যামবাবু। আমি ভরসা দেওয়া সুরে বললাম, আরে সে কি কথা, এখনো কত কবিতা শোনাবেন আমাদের, যেতে দেব কেন আপনাকে? কুণ্ডু মশাইয়ের মুখে অস্পষ্ট লণ্ঠনের আলোয় যেন ক্ষীণ হাসির রেখা দেখতে পেলাম। বললেন, ডাক এসেছে, আপনার কাছে একটা অনুরোধ, সেই জন্যই। আরে বলুন না। এই ছেলেটি দেখছেন, বড় সৎ, বাবুদের গদিতে কাজে ঢুকেছে এবছর। ছেলে মানুষ, ওই দেখে আমাকে। আমি ছেলেটিকে বললাম, তোমার নাম কি? সুশীল। এই ঘরের আর সব লোক কোথায়? সব পালিয়েছে। 2 জন কাল ছুটি নিয়ে দেশে গিয়েছে, 2 জন দোকান ঘরে শুয়ে আছে বারান্দায়। কুণ্ডু মশাই যেন মাছি তাড়াচ্ছেন মুখের কাছ থেকে। দুর্বল হাতে 2-1 এমনি ভঙ্গি করে চুপ করে রইলেন। প্রায় 10 মিনিট ঘরের মধ্যে কোনো শব্দ নেই। তারপর আমার দিকে চেয়ে বললেন, আমার খাতাগুলো। বুঝতে না পেরে বললাম, খাতা? কবিতার খাতাগুলো আপনার হাতে দিয়ে যাব, বড় আদরের। ছেলে মেয়ে নেই, ওইগুলোই আমার ছেলে মেয়ে। খাতাগুলো। থেমে থেমে যেন হাঁপাতে হাঁপাতে কুণ্ডু মশাই কথাগুলো শেষ করলেন। ব্যস্ত হবেন না, স্থির হয়ে শুয়ে থাকুন। আচ্ছা সে হবে, সেগুলো কোথায়? কুণ্ডু মশাই শিবনেত্র হয়ে শিয়রে উপবিষ্ট ছোকরার দিকে তাকাবার চেষ্টা করলেন। ছেলেটি তখনই নিজে থেকে বললেন, উনি আমায় সন্ধ্যাবেলা বলেছিলেন গুছিয়ে রাখতে, ও তোরঙ্গ থেকে বের করে রেখেছি। কুণ্ডু মশাই বললেন, এর হাতে দাও। আমি হাতে নিয়ে বললাম, পেয়েছি, এগুলো কি করব বলুন আমায়। আবার 3-4 মিনিট কেটে গেল, রোগী নিরুত্তর। তারপর আমার হাতে দুর্বল হাত তুলে দিয়ে বললেন, আপনার কাছে যত্ন করে রেখে দেবেন, ওদের যত্ন আর কোথাও হবে না। ভার নিলেন তো? নিলাম, আপনি ভাববেন না। কুণ্ডু মশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর কোনো ভাবনা নেই,
মরণে ভয় করিনি, বয়স হয়েছে, মরবো তো বটেই। এই ঘাতাগুলো। শেষের দিকের কথাগুলো যেন কুণ্ডমশাই আপন মনেই বললেন। এই তার শেষ কথা। আমি সারা রাত বসেছিলাম তার শয্যা পার্শ্বে। রাত্রি শেষে কুণ্ডমশাই মারা গেলেন। শবানুগমনের সময় আমি সঙ্গে যাওয়া কর্তব্য বিবেচনা করলাম। আমারই অনুরোধে তার প্রিয় মজা খালের ধারে তার দাহকার্য সমাধা হল। চিতার ওপর আমি আমার নিজের হাতে বন্য ছোট গোয়ালে লতার ফুল নিকটবর্তী ঝোপ থেকে তুলে এনে ছড়িয়ে দিলাম। রায় সাহেবের সঙ্গে 3-4 পরে দেখা। আমায় বললেন, আপনি শুনলাম সেদিন খুব করেছেন, লোকটা নিজের দোষেই মারা গেল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। কুণ্ডমশাই সকলের লাথি ঝাঁটা খাওয়া কর্মচারী হয়েই রয়ে গেলেন। তাঁর আর সকলকে কবিতা পড়ানো হলো না। তবে আমাদের কথকের বাড়িতে গিয়ে যদি পুরনো ট্রাঙ্ক ঘেঁটে দেখা যায়, অনেকগুলি কবিতার খাতা সাক্ষ্য দেবে কুণ্ডমশাই আসলে কবি কুণ্ডমশাই ছিলেন। যাক, আমি আসি তবে এবার। বিদায় নেওয়ার অনুমতি দিন। খুব শিগগিরই আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।